2 গুলশান সার্কেল 2 ঢাকা। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য। ক্যামব্রিয়ান কলেজের আদলে গড়ে উঠেছে ক্যামব্রিয়ানের স্কুল শাখা। বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ক্যামব্রিয়ান বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে 9ম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। চলো নতুন করে গড়ি সোনার দেশ, বিজয়ের আলোয় সম্প্রীতি বাংলাদেশ। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে সংসদীয় ধারার বিতর্ক বিএসবি ক্যামব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই মক পার্লামেন্ট, যে পার্লামেন্টের বিষয় নির্ধারিত হয়েছে, বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনও অর্জিত হয়নি। সরকারি দল হিসাবে আজকের এই ছায়া সংসদে অংশগ্রহণ করছে ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাহ সাইফুল্লাহ আল জাকিরিন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নন্দিতা অধিকারী, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য রবিউল ইসলাম। অন্যদিকে বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ লুৎফুল আমিন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা নাজমুল হোসেন দীপ এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সঞ্জিতা খানম মিতুল। বিএসবি ক্যামব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের এই প্রতিযোগিতায় যে 3জন সম্মানিত বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমরা এবারে তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর AKM আক্তারুল কবির, প্রাক্তন বিতার্কিক ও অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোহাম্মদ জহুরুল আলম এনডিসি, প্রাক্তন বিতার্কিক ও অবসর উত্তর ছুটিভোগরত অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রুবায়েত ফেরদৌস, প্রাক্তন বিতার্কিক, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার, সুন্দরবন অঞ্চল সেক্টর 9-এর মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ। আমরা মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদের বক্তব্য শুনব আমাদের আয়োজনের শেষে বক্তাদের বক্তব্যের আলোকে। শুরু করছি আজকের এই ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের এই মন সংসদে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনার পূর্ণ অনুমতিক্রমে আজকের এই মন সংসদে আমরা যে প্রস্তাবটি উপস্থাপন করছি তা হলো বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, আজকে কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এই প্রস্তাবটি উপস্থাপন করছি? যখন বিজয় দিবস উদযাপনের প্রাককালে আমরা দেখি সরকার কোটি কোটি টাকা খরচ করে এই বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং একই সময় আমরা দেখতে পাই যে আজকে ফরিদপুরের দৌলতদিয়াতে একটি পতিতাপল্লীতে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী সেই পতিতাপল্লী মাসি হিসাবে কাজ করছে। তখন আমাদের কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, বাঙালির সেই কাঙ্ক্ষিত বিজয়টা এখনো অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, চলে আসি সংজ্ঞায়নে। আজকে আমরা বাঙালি বলতে বোঝাচ্ছি বাংলাদেশের নাগরিক যাদের মাতৃভাষা বাংলা এবং তাদের কাজকে আমরা বাংলা বলছি এবং 1971 সালের প্রেক্ষাপটে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনগণ তাদেরকে বাঙালি বলে চিহ্নিত করা হচ্ছে। এবং কাঙ্ক্ষিত বিজয় বলতে আমরা বুঝাচ্ছি 1971 সালের মহান 16 ডিসেম্বর বাঙালি যে ভূমিগত বিজয়টা অর্জন করেছিল, সেই ভূমিগত বিজয়ের সাথে আরও কয়েকটি ক্ষেত্রে বাঙালি বিজয় অর্জনের স্বপ্ন দেখেছিল মাননীয় স্পিকার। আজকে যখন আমরা দেখছি অসংখ্য ক্ষেত্রে আমরা বিজয় অর্জন করিনি, কিন্তু আলোচনার সুবিধার্থে 4টি ক্ষেত্রকে আমরা চিহ্নিত করছি, যে 4টি ক্ষেত্র সকল ক্ষেত্রে প্রতিনিধিত্ব করবে এবং এই 4টি ক্ষেত্রকে আজকে আমাদের কাঙ্ক্ষিত বিজয় বলছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ক্ষেত্র 4টি কি কি? ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, মানবতা বিরোধীদের বিচার এবং মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান এবং সবশেষে সংস্কৃতির সুষ্ঠু বিকাশ না
না হওয়া। এবং মাননীয় স্পিকার এখনো বলতে আমরা বুঝাচ্ছি 2011 সালের আজকের দিন পর্যন্ত, এবং অর্জিত হয়নি বলতে আমরা বুঝাচ্ছি এই 4টি ক্ষেত্রে বিজয়ের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারিনি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে আমি প্রথমে কথা বলছি ধর্মনিরপেক্ষতা নিয়ে। যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল মাননীয় স্পিকারকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখে, আজকে সেই বাংলাদেশের সংবিধানের প্রথম লাইনটি যখন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন, মাননীয় স্পিকার ঠিক সেই মতো প্রশ্ন থেকে যায়, যে ব্যক্তিটি আজকে অন্য ধর্ম থেকে এসেছে, যে ব্যক্তিটি আজকে হিন্দু বা বৌদ্ধ, সে কেন মাননীয় স্পিকার আজকে জি একটু অপেক্ষা করুন। বাঙালি সমাজে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম একই সাথে সমানভাবে বসবাস করছে এবং সমানভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করছে। সেই ক্ষেত্রে কিভাবে আপনি ধর্মনিরপেক্ষতা দেখতে পান না? এই জায়গাটাতে হলো আমাদের স্বাধীন বাংলাদেশের যে হিপোক্রেসি, যে অসততা, তার বড় উদাহরণ আমি দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। লক্ষ্য করুন সংবিধানের দিকে যখন তাকায় মাননীয় স্পিকার, রাষ্ট্র ধর্ম ইসলাম। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কিভাবে রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে মাননীয় স্পিকার? যদি সংবিধানে থাকতো এই দেশের সকল নাগরিক, এই দেশের বেশিরভাগ নাগরিক মুসলমান, কিংবা এই দেশে অধিকাংশ মানুষের পালনকৃত ধর্ম ইসলাম মাননীয় স্পিকার, তাহলে আমরা বলতে পারতাম ধর্মনিরপেক্ষ। কিন্তু যখন সংবিধান থেকে যাচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম, তখন প্রশ্ন উঠে যায় যে সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রকে একটি ধর্মের জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে কিনা মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হলো মাননীয় স্পিকার, এবং স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিটা নাগরিকের উচিত সংবিধানের প্রতিটা লাইন মেনে চলতে। এখন প্রশ্ন উঠে যায় মাননীয় স্পিকার, যে ব্যক্তিটি আজকে নাস্তিক, যে ব্যক্তিটি আজকে আল্লাহর উপর বিশ্বাস করে না কিংবা যিশুর উপর বিশ্বাস করে না, সে কি জন্য সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করবে? তাকে কেন আমরা সংবিধানের মাধ্যমে জোর করে এই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করাবো মাননীয় স্পিকার? এরপর মাননীয় স্পিকার চলে আসি মানবতা বিরোধীদের বিচার এবং মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মানের ব্যাপারে। মাননীয় স্পিকার, বারবার টিভি খুললে, বারবার মিডিয়ায় তাকালে হাতে গোলে কয়েকজন সেক্টর কমান্ডার, হাতে গোলে কয়েকজন তৎকালীন নাম করা মুক্তিযোদ্ধাদের চেহারাটা আমরা দেখতে পাই মাননীয় স্পিকার, কিন্তু কেউ খোঁজ দিচ্ছে না। আজকে যে মুক্তিযোদ্ধাটা ঢাকার রাস্তায় রিক্সা চালাচ্ছে, আজকে যে মুক্তিযোদ্ধার স্ত্রী দৌলত দিয়ে একজন মাসি হিসাবে কাজ করছে, যে একজন প্রতিনিধি হিসাবে কাজ করছে, তাদের দায়িত্ব কার ছিল মাননীয় স্পিকার? বারবার যখন আজকে এই দেশের দিকে আমরা তাকিয়ে দেখি যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোটা পদ্ধতির মাধ্যমে একটি ভেদাভেদ তারা সমাজের জন্ম দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, ঠিক সেই মতো প্রশ্ন থেকে যায় এই মুক্তিযোদ্ধারা একটি ভেদাভেদহীন সমাজের জন্য যুদ্ধ করেছিল কিনা মাননীয় স্পিকার? এবং মাননীয় স্পিকার, আজকে আমার মন্ত্রী এবং আমি মাননীয় সংসদ নেতা আপনাকে আহ্বান করবো আপনার বক্তব্য শেষ করার জন্য। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। পরবর্তীতে আপনি আবার বক্তব্য দিতে পারবেন। আমি আহ্বান করছি আজকের যে মক পার্লামেন্ট, এই পার্লামেন্টের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ লুৎফুল আমিনকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংসদের এই অধিবেশনের সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি, সেই স্বাধীনচেতা বাঙালি যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি অর্থাৎ স্বাধীনতাটি অর্জন করে, তখন আজকে আমাদের সরকারি দল বলছে যে বাঙালি তার কাঙ্ক্ষিত বিজয়টি নাকি এখনো অর্জন করতে পারেনি মাননীয় স্পিকার। সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা বিরোধী দল প্রমাণ করব মাননীয় স্পিকার, বাঙালি চির স্বাধীনচেতা বাঙালি তার কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন করেছে মাননীয় স্পিকার। আজকে সরকারি দল যে ক্ষেত্রগুলো দেখিয়ে দিয়ে গিয়েছে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রগুলো সহ আমরা আজকে যে ক্ষেত্রগুলোতে প্রমাণ করে যাব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক, এই 4টি ক্ষেত্রের মাধ্যমেই আমরা প্রমাণ করে যাব যে কিভাবে বাঙালি তার কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন করেছে। অর্থাৎ বাঙালি কোনো পরাজিত জাতি নয় মাননীয় স্পিকার, বাঙালি একটি বিজয়ী জাতি হিসাবে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বাঙালির ইতিহাসের দিকে যদি তাকাই, তখন আমরা দেখতে পাই যে বাঙালি সবসময় পরাধীন ছিল, কিন্তু বাঙালি ছিল স্বাধীনতার চেতনায় লালিত। বাঙালি তাদের নিজেদের স্বাধীনতার জন্য সবসময় সংগ্রাম করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ বাঙালির আকাঙ্ক্ষাটি ছিল হচ্ছে নিজেদের স্বাধীনতা অর্জন, একটি স্বাধীন দেশ অর্জন মাননীয় স্পিকার। এটি যখন বাঙালির কাঙ্ক্ষিত বিজয়ে পরিণত হয়েছিল মাননীয় স্পিকার, সেই বাঙালি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে যখন বাঙালি তার কাঙ্ক্ষিত বিজয়টি অর্থাৎ স্বাধীনচেতা বাঙালি তাদের সেই স্বাধীনতাটি অর্জন করে মাননীয় স্পিকার, তখনই বাঙালির সেই কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন হয় মাননীয় স্পিকার। আজকে যেটি সরকারি দল স্বীকার করে নিয়েছে, ভূমিগত দিক থেকে বাঙালির কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন হয়েছে। একটু অপেক্ষা করুন। জি, 1971-এর পূর্বে আমার জমিটি আমারই ছিল, সে জমিটি কিন্তু কেউ কেড়ে নেয়নি। তাহলে কি তিনি বলতে চাচ্ছে 1971-এর যুদ্ধের মাধ্যমে শুধুমাত্র আমার ভূমিগত স্বাধীনতাটাই অর্জিত হয়েছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম যে ভুলটি আপনি করেছেন সেটি হচ্ছে আমার জমি আমার ছিল না, আমার জমি শাসন করত পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং আমাকে অত্যাচার করা হতো। যখন আমার জমিটি আমি নিজের করে নিয়েছি, সেটি হচ্ছে স্বাধীনচেতা বাঙালির স্বাধীনতার অর্জন। আপনারা যেটি আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেটি স্বীকার করে নিয়েছেন, ভূমিগত দিক থেকে বাঙালির যে কাঙ্ক্ষিত বিজয় সেটি অর্জিত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আজকে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, আজকে নাকি তার মাধ্যমে বাঙালি পরাজিত হয়েছে। 2001 সালের পরবর্তী সময়ে মাননীয় স্পিকার, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ
করে, আমরা পুরো বিশ্বে দেখতে পাই জঙ্গিবাদের উত্থান। কিন্তু মাননীয় স্পিকার, এই বাঙালি তারা শান্তিপ্রিয় বাঙালি। আমরা বাংলাদেশে দেখেছি যে কিভাবে জঙ্গিবাদ তারা আশ্রিত এবং প্রসৃত হয়নি মাননীয় স্পিকার। এই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার যেটি দেখতে পাই, একই সাথে হিন্দু মুসলমান সমানভাবে বসবাস করে। তারা আজকে এক সংবিধানের উদাহরণ দিয়ে মাননীয় স্পিকার কখনো প্রমাণ করতে পারবেন না যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বিরাজ করছে না। আজকে আপনাদের প্রমাণ করতে হবে যে বাঙালিরা তারা আজকে পরাজিত জাতি, মানে বাঙালিরা আজকে ধর্মনিরপেক্ষ না। জি, 1990 এর পরিপ্রেক্ষিতে এসে আমরা যখন দেখতে পাই যে ভারতের বাবরি মসজিদে যে ধ্বংসের ফলে যে দাঙ্গার সৃষ্টি হয় এবং সেই দাঙ্গা দেশ যখন বাংলাদেশে এসে পড়ে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল যখন হিন্দুদের দোকানপাট লুট করা শুরু করে, তখন আপনি কিভাবে বলবেন এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বলেছেন সেটি বাবরি মসজিদের কোনো প্রভাব বাংলাদেশে এসে পড়েনি। বাংলাদেশের দু একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে, তার মাধ্যমে আপনি কখনোই বলতে পারবেন না যে বাংলাদেশের সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি নেই। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি এই বাঙালিরা তারা একই সাথে ঈদ, পূজা, সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, অর্থাৎ এবং সংবিধানেও একই সাথে অন্যান্য ধর্মের সকল অধিকার রক্ষার কথা বলা হয়েছে। সুতরাং এই বাংলাদেশে আমরা যেটি দেখতে পাই, ধর্মনিরপেক্ষতা বিরাজ করছে, সকল ধর্মের মানুষ সমানভাবে বসবাস করছে। এটি হচ্ছে শান্তিপ্রিয় বাঙালির সেই কাঙ্ক্ষিত বিজয় মাননীয় স্পিকার, অর্থাৎ বাঙালির কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে, যেখানে সমগ্র বিশ্বে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিবাদের বিস্তার মাননীয় স্পিকার। রাজনৈতিক ক্ষেত্রে যদি দেখি মাননীয় স্পিকার, সেই বাঙালিরা মাননীয় স্পিকার তারা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী ছিল। 1970 সালে যখন বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হয়, তখনই সেই গণতন্ত্র প্রিয় বাঙালিরা যুদ্ধ করেছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, দেশ স্বাধীন হওয়ার পরে যখন পরবর্তী সময় আমরা দেখেছি স্বৈর শাসকরা তারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখনই সেই চিরসংগ্রামী বাঙালি সেই স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়ে তাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি অর্থাৎ গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের বাঙালিদের যে কাঙ্ক্ষিত বিজয় সেটি অবশ্যই অর্জিত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একই সাথে আমরা যদি সাংস্কৃতিক ক্ষেত্রে দেখি মাননীয় স্পিকার, যখনই সেই 1952 সালের ভাষা আন্দোলনের সময় আমরা দেখেছি যখনই বাঙালির ভাষা এবং সংস্কৃতিকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, চিরসংগ্রামী বাঙালি সেই অবরোধের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং তাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি ছিল, তাদের আকাঙ্ক্ষাটি ছিল সেটি হচ্ছে নিজেদের ভাষাকে প্রতিষ্ঠা করা মাননীয় স্পিকার। সেই বিজয়টি তারা অর্জন করেছে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে, যেটি সমগ্র বিশ্ব স্বীকৃতি দিয়েছে বাঙালির বিজয়কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, অর্থাৎ বাঙালির কাঙ্ক্ষিত বিজয় অর্জন হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আজকে আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণের যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ক্যামব্রিয়া বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য। ক্যামব্রিয়ান কলেজের আদলে গড়ে উঠেছে ক্যামব্রিয়ানের স্কুল শাখা। বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ক্যামব্রিয়ান বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য। ক্যামব্রিয়ান কলেজের আদলে গড়ে উঠেছে ক্যামব্রিয়ানের স্কুল শাখা। বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নন্দিতা অধিকারীকে আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি শুরুতেই বিরোধী দলের একটি মুক্তি দিয়ে শুরু করতে চাই। বিরোধী দলের নেতা তিনি বলে গেছেন যে আমরা বাঙালি জাতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি। তার প্রধান উদাহরণ হচ্ছে আমরা জাতিগতভাবে আজও ধর্মনিরপেক্ষ। কিন্তু মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে আমরা যদি ধর্মনিরপেক্ষ জাতি হয়ে থাকি তাহলে আমাদের রাষ্ট্রধর্ম হিসেবে কেন শুধুমাত্র ইসলামকে চিহ্নিত করে সংবিধানে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাননীয় স্পিকার,
স্পিকার, যেখানে রাশিয়ার মতো একটি দেশে 3-4টি ধর্ম একসাথে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে, সেখানে আমাদের দেশও তো পারত একই সাথে প্রধান যে ধর্মগুলো রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে। তা না করে শুধুমাত্র তারা কেন শুধুমাত্র একটি ধর্মকে কেন তারা অগ্রাধিকার প্রদান করেছে মাননীয় স্পিকার, এই ব্যাপারটি প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আমরা সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদ্ধ ঘটনার দিকে আমরা যদি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমরা দেখতে পাবো সৌদি আরবে 8 জন বাংলাদেশিকে শিরোচ্ছেদ করা হয়েছে মাননীয় স্পিকার। এটা কতটা জাতিগতভাবে আমাদের জন্য কতটুকু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই 8 জন বাংলাদেশি যদি দোষী থাকতো তাহলে আমরা কি পারতাম না যে আমাদের বাংলাদেশি যে আইন রয়েছে সেই বাংলাদেশি আইনের অধীনে সেই অপরাধীদেরকে আমাদের দেশে নিয়ে এসে তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে, যেখানে কিনা ভারত তাদের যে অপরাধীগুলো রয়েছে তারা তাদের সে অপরাধীকে তাদের নিজস্ব দেশে নিজের দেশে ফিরিয়ে এনে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে, সেখানে আমরা কেন পারিনি মাননীয় স্পিকার। এরপর আমরা যদি আরেকটি হৃদয়বিদ্ধ ঘটনার দিকে তুলে ধরি, সেটা হচ্ছে ফেলানি হত্যা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যখন কিনা ফেলানির মৃতদেহ যখন বিএসএফ আমাদের দেশকে যখন হস্তান্তর করতে আসে, তখন সেখানে দেখা যায় আমাদের দেশরা সেই বিএসএফ এর যে নেতাগুলো রয়েছে তাদেরকে তারা সেখানে অভ্যর্থনা যাচ্ছে বা তারা সেখানে তাদের সাথে সুআচরণ করছে মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী একটু অপেক্ষা করুন। জি, আপনি প্রমাণ করে যান ফেলানির কথা যেটি বলেছেন সেটি এবং সৌদি আরবে যে 8 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে তার সাথে বাঙালির কাঙ্ক্ষিত বিজয়ের সম্পর্কটি কোথায়? এই দুটি কাঙ্ক্ষিত বিজয়ের যে স্বপ্নটি রয়েছে, আমাদের যে মানবাধিকার রয়েছে সেই মানবাধিকারের ব্যাপারটিকে প্রশ্নবিদ্ধ করে মাননীয় স্পিকার। তাদেরকে যে শাস্তি প্রদান করা হয়েছিল সেটাকে আদৌ কোনো সুষ্ঠু তদন্ত কি হয়েছিল মাননীয় স্পিকার? না, হয়নি। সেখানে তারা চটজলদি করে একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে 8 জন ব্যক্তি অপরাধী, অতঃপর তাদেরকে তারা তলরে আঘাতে কোতোয়াল করলেন মাননীয় স্পিকার। সেটা কোনো সুষ্ঠু আইন হতে পারে না এবং সেটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আমরা যদি সম্প্রতি আরেকটি ঘটনার দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো ক্লাস 5-এ পড়ুয়া, মাত্র ক্লাস 5-এ পড়ুয়া সোনাপুর নামের একটা কিশোরী, যখন কিনা সে ক্ষুধার অভাবে ক্ষুধার তাড়না যখন সে আত্মহত্যা করতে বাধ্য হয় মাননীয় স্পিকার, তখন আমরা আসলে বুঝতে পারি না 1971 সালের স্বাধীনতার পরবর্তী এই সময় পর্যন্ত আমরা কিভাবে আজও সেই ক্ষুধার তাড়নায় একটি কিশোরীর মৃত্যুকে আমরা নিজের চোখে সহ্য করে যেতে পারি মাননীয় স্পিকার। আপনাদের কাছে কি মনে হয় না সেটা অবশ্যই আমাদের যে মানবাধিকার রয়েছে সেই মানবাধিকারকে লঙ্ঘন করছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমরা ভুলে যাইনি যখন কিনা র্যাবের ক্রসফায়ারে লিমনের মতো একটি নির্দোষ ছেলেকে যখন কিনা সে পঙ্গু হতে বাধ্য হয়েছিল মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, এখনো মানবাধিকারের ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারিনি। সুতরাং আজকের এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নন্দিতা অধিকারীকে তার বক্তব্যের জন্য। আমরা আহ্বান করছি আমাদের আজকের মাননীয় বিরোধী দলীয় উপনেতা নাজমুল হাসান দীপুকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবনাটি উত্থাপন করেছেন তা হচ্ছে এই সংসদ মনে করে যে বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনও অর্জিত হয়নি। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, কারণ তিনি প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যে বিজয়টি অর্জিত হয়েছে, ভূমিগত বিজয়টি, সেটিকে তিনি স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার। এখন আসছি মাননীয় স্পিকার তার দেখানো কিছু যুক্তি সেগুলো খণ্ডন করতে। প্রথমে তিনি বলেছেন ধর্মনিরপেক্ষতা। মাননীয় স্পিকার, বাংলাদেশে যখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকের সহাবস্থানটি নিশ্চিত হয়েছে, একই সাথে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যখন পূজা এবং ঈদ একই সাথে অনুষ্ঠিত হয় এবং কোনো রকম সহিংসতা ছাড়া মাননীয় স্পিকার, এবং যেই দেশে মাননীয় স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতিটি বজায় থাকে মাননীয় স্পিকার, সেই দেশকে আমরা কখনোই ধর্মনিরপেক্ষ দেশ নয় এভাবে চিহ্নিত করতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বিতীয় কথাটি এসেছিল মানবাধিকার লঙ্ঘন। মাননীয় স্পিকার, বিশ্বের অনেক দেশে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হয়। তাদের সাথে আমাদের তুলনা করতে গেলে মাননীয় স্পিকার আমাদের দেশে মানবাধিকার তেমন লঙ্ঘন হয়নি, বরং আমাদের দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তী যে বিষয়টি তিনি দেখিয়েছেন অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টি, মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটি শুরু করেছি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার কার্যটি সম্পাদন করার লক্ষ্যে মাননীয় স্পিকার আমরা একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করেছি এবং তার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তীতে তারা বলেছেন মুক্তিযোদ্ধাকে আমরা প্রকৃত সম্মান দিচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান তাদের কোটার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থাটি করে দিচ্ছি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানটি আমরা দিচ্ছি। আপনারা যে সময় বলছেন আপনারা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মাত্র 2 দিন আগে যখন আমরা দেখছি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং সন্তান একটি পতিতা পল্লীতে জীবনযাপন করছে এবং তারা পতিতা হিসেবে বেড়ে উঠছে, এটাকে আপনি কিভাবে কোন মুক্তিযোদ্ধার সম্মান হিসেবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করে দেবেন। বিচ্ছিন্ন ঘটনাকে
কেন্দ্র করে মাননীয় স্পিকার আমরা বলতে পারি না বাঙালির কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হয়নি। বা আজকে আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে, সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধাদের অবস্থানটি কোথায় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহমেদ আমাদের সামনে বসে আছে, আমরা তাকে প্রকৃত সম্মান দিতে পেরেছি মাননীয় স্পিকার, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মানটি রয়েছে। মাননীয় স্পিকার আমরা সংস্কৃতির সুষ্ঠু বিকাশের কথা বলেছি মাননীয় স্পিকার, এখনো আমরা আমাদের বাংলা সংস্কৃতির সুষ্ঠু চর্চা করে যাচ্ছি। আজকে আমরা দেখতে পাই যে মাননীয় স্পিকার আমরা যখন নিজের বাংলা ভাষায় কথা বলি মাননীয় স্পিকার, তখন আমাদের বাংলা সংস্কৃতির সুষ্ঠু চর্চাটি সুপ্রতিষ্ঠিত হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কি বিজয়টি অর্জিত হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল যে প্রবৃদ্ধির হার 5.5% উন্নীত হওয়া। 2009 সালে যখন বিশ্ব অর্থনীতি ঋণাত্মক 5% প্রবৃদ্ধি অর্জন করে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 5.7%। 2010 অর্থ বছরে এই ধারা অব্যাহত থাকে এবং 6.1% প্রবৃদ্ধি অর্জিত হয় এবং চলতি অর্থ বছর হিসাব অনুযায়ী 6.7 প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ যে লক্ষ্যমাত্রা, বাঙালির যে আকাঙ্ক্ষা, সেটি আমরা পূরণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 30তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় মাননীয় স্পিকার। পৃথিবীর সকল জাতি সশ্রদ্ধ সম্মানে আমাদের ভাষা শহীদদের সম্মান করে, এটা বাঙালির কাঙ্ক্ষিত বিজয়ের উদাহরণ। মাননীয় স্পিকার আমাদের দেশে 2006 সালের 13 অক্টোবর আমরা দেখতে পাই নোবেল কমিটি ঘোষণা বাঙালিকে রীতিমতো বিস্ময়াভূত করে তোলে। নোবেল কমিটি বা আমার দেশের যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল প্রাইজ দেয় শান্তিতে মাননীয় স্পিকার, তখনই প্রমাণ হয় বাঙালি কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর প্রস্তাবনাটি এই মহান সংসদে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য প্রদান করবে মাননীয় সংসদ সদস্য সরকারি দলের রবিউল ইসলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আপনার পূর্ণ অনুমতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটি হচ্ছে বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি। মাননীয় স্পিকার এক্ষেত্রে তিনি কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে গিয়েছিলেন, সেগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষতা, মানবতা বিরোধীদের বিচার এবং মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান প্রদান করা এবং সংস্কৃতির সুষ্ঠু বিকাশ হওয়া। যখন বিরোধী দল থেকে বিরোধিতা করতে আসা হলো, তখন তারা যে ক্ষেত্রগুলো যোগ করলেন সেগুলো হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। মাননীয় স্পিকার আমি প্রথমেই চলে যাচ্ছি কিছুটা যুক্তি খণ্ডরে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা যখন বলে গেলেন যে লিমনের ক্ষেত্রে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে সেটা হয়তোবা বিচ্ছিন্ন ঘটনা, স্বীকার করে নিচ্ছি সেটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আমরা মিলনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল নোয়াখালীতে সেটাকে আমরা আজকে কি বলবো? সেটাও কি মাননীয় স্পিকার বিচ্ছিন্ন ঘটনা? মাননীয় স্পিকার উত্তরায় যখন র্যাবের সদস্যরা একটা গাড়িকে আটকে চারপাশ থেকে উপর্যুপরি গুলি বর্ষণ করে এবং 6 জন সেখানে খুন হয়, সেটাকেও কি আমরা বলবো বিচ্ছিন্ন ঘটনা? মাননীয় স্পিকার যখন পুলিশের হাতে 6 জন ছাত্র খুন হয়, তখন সেটাকেও কি আমরা বলবো বিচ্ছিন্ন ঘটনা? তাহলে বাংলাদেশে কত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাননীয় স্পিকার, সেটা আমার বিরোধী দলের কাছে প্রশ্ন। জি, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির কাছে জাতীয় নায়ক কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের নিজেদের কাছে আমাদের মুক্তিযোদ্ধারা জাতির নায়ক, কিন্তু তার সাথে একটা কিন্তু জড়িয়ে রয়েছে। আজকে যেমন মাননীয় বিরোধী দলের উপনেতা বর্ণনা করে গেলেন যে আজকে আমরা একজন মুক্তিযোদ্ধাকে আজকে আমরা টেলিভিশনের সামনে এনেছি, তাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখাতে চেষ্টা করেছি, এই কি আমাদের নায়ককে সম্মান করার নমুনা? আমরা নায়ককে কি সম্মান করবো টেলিভিশনের পর্দায় দেখিয়ে? না, আমরা তাদের যে স্বপ্নটা ছিল সেটা যদি আজকে বাস্তবায়ন করতে পারতাম, অর্থাৎ তারা যে স্বপ্ন দেখে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেটা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ আমরা আমাদের এই জাতির নায়কদের সম্মান করতে পারছি। মাননীয় স্পিকার আমি চলে যাচ্ছি, তারা 1952 সালে আমাদের যে ভাষাগত বিজয়টা হয়েছিল সেটা নিয়ে কথা বলেছেন, অর্থাৎ আমরা ভাষাগত বিজয় লাভ করেছি। মাননীয় স্পিকার আমরা 1952 সালে ভাষাগত বিজয় লাভ করেছি, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আজকে যখন আমি রাস্তায় নামি, আজকে যখন আমি আমার বন্ধুর সাথে কথা বলি, আজকে যখন আমি দেখতে পাই এই বাংলাদেশের প্রতিটি নাগরিক, বলতে গেলে প্রতিটি নাগরিক তারা শুদ্ধ যে বাংলা, প্রমিত যে বাংলা সেটাকে ভুলে গিয়েছে, যে বাংলার জন্য আমাদের ভাষা আন্দোলন হয়েছিল সেটাকে ভুলে গিয়ে আজকে তারা সম্পূর্ণ একটা নতুন বাংলায় কথা বলছে। যখন দেখতে পাই একটি শিশুকে জন্মের পরে সে মা ডাকটা শেখার আগে যখন হিন্দি কিংবা ইংরেজি ভাষায় কথা বলতে শেখে মাননীয় স্পিকার, যখন আমি দেখতে পাই আমার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বাচ্চারা তারা সঠিকভাবে বাংলায় কথা বলতে পারে না, তখন আমার প্রশ্ন জাগে এই যে ভাষাগত বিজয়টি, সেই বিজয়টি কতটুকু অর্জিত হয়েছে? একটু অপেক্ষা করুন মাননীয় সদস্য। এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মাধ্যমে আপনি সমগ্র বাঙালি জাতিকে পরাজিত জাতি হিসাবে বলবেন কিনা? মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করবেন আমি বলে গেছি আমাদের প্রতিটি বাচ্চাকে আমরা দেখি জন্মের পরই বাংলা শেখার আগে ইংলিশ কিংবা হিন্দিতে কথা বলতে শেখে, একটা জিনিস। দ্বিতীয়ত ব্যাখ্যা করেছি যখন ইংলিশ মিডিয়ামের কথা, অর্থাৎ আমি দুটো দিক থেকেই দেখিয়েছি। আমাদের সাধারণ যে সন্তানরা রয়েছে কিংবা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, এই যে দু ধরনের সন্তান, অর্থাৎ আমাদের সামগ্রিক যে দিকটা রয়েছে দুদিক থেকে আমি দেখিয়ে গিয়েছি যে
আমাদের ভাষাগত বিজয়টা সেটা অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, সংস্কৃতির কথায় আসছি, আমরা বলে গিয়েছিলাম যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বিজয় অর্জন করতে পারিনি। লক্ষ্য করেন মাননীয় স্পিকার, যেই দেশের ইতিহাস প্রতি 5 বছর পর পর পরিবর্তিত হয়, অর্থাৎ 5 বছর আগে যদি আমরা জেনে থাকি মেজর জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, 5 বছর পরে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। এই যখন হয় অবস্থা, তখন আমরা কিভাবে বলতে পারি যে ইতিহাস সংস্কৃতির সবচেয়ে বড় একটা অংশ, সেই ক্ষেত্রে আমরা বিজয় অর্জন করেছি। মাননীয় স্পিকার, আবারও চলে যাই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যেখানে রাজা জর্জ হেনরির আমরা ইতিহাস পড়ি, কিন্তু সেই একই জায়গায় কেন আমরা নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস পড়তে পারি না? আমার সন্তানরা, আমার দেশের সন্তানরা যখন জানে না যে নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন, আমি যখন তাকে জিজ্ঞেস করি যে নূর হোসেন কে ছিলেন, তিনি বলতে পারেন না আমার এই 89 গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক কে ছিলেন, কিন্তু তিনি ঠিক ভালো করে চেনেন যে হিটলার কে ছিলেন। এই হচ্ছে মাননীয় স্পিকার আমার সাংস্কৃতিক বিজয়। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যদি সম্পূর্ণ দিকটা থেকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? ধর্ম নিরপেক্ষতা, মানবাধিকার, যুদ্ধাপরাধীদের বিচার অথবা মানবতা বিরোধীদের বিচার, কিংবা সাংস্কৃতিক যে সুষ্ঠু বিকাশ, কোন ক্ষেত্র থেকেই এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারেনি। অর্থাৎ মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যেন মহান সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সানজিদা খানম মিতুলের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সংসদে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করলেন, সেই প্রস্তাবটি ছিল এরকম যে বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, আজকে যখন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকে যখন আমরা একটা স্বাধীন দেশ পাই, স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে থেকে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় যখন মাকে মা বলে ডাকতে পারি, তখন মাননীয় স্পিকার আমি বিশ্বাস করি না যে বাঙালির কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হয়নি। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন আজকে সরকারি দল কি কাজগুলো করেছেন। আজকে তারা বারবার একটি বিষয় নিয়ে এসেছেন, বাঙালি জাতির কথা বলছেন, আজকে তারা বাঙালি জাতির কাঙ্ক্ষিত বিজয়ের কথা বলছেন। অথচ মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা ধর্মনিরপেক্ষতার উদাহরণ দিতে গিয়ে সংবিধানের কথা নিয়ে এসেছেন। আজকে মাননীয় স্পিকার মানবাধিকার লঙ্ঘনের কথা বলতে গিয়ে অন্য একটি দেশে মানবাধিকার লঙ্ঘনের কথা নিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, আজকে জয়টি কার, বিজয়টি কার, কাঙ্ক্ষিত বিজয়টি কার? মাননীয় স্পিকার, বাঙালি। আজকে মাননীয় স্পিকার, সেই মুক্তিযুদ্ধে আমরা দেখেছি হিন্দুর ছেলে মুসলমানের ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য যুদ্ধ করেছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে। জি, আমার মনে হয় আপনি প্রশ্নটি করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বর্ণনা করে গেছেন আমাদের মুক্তিযোদ্ধারা ভেদাভেদ মুক্ত সমাজের কথা বলেছিলেন এবং সেজন্য তারা যুদ্ধ করেছিলেন। কিন্তু যখন কোটা পদ্ধতির মাধ্যমে তাদেরকে ব্যবহার করে ভেদাভেদের সৃষ্টি করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে, তখন এই যে স্বপ্নটা, এই যে বিজয়টা, সেটা কিভাবে অর্জিত হয় ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তাকে এই বিষয়টি জানাতে চাই, কোটা ভিত্তি করে তাদেরকে অসম্মান করা হয়নি, তাদেরকে বরং এই সম্মানটুকু দেওয়া হয়েছে যে আপনাদের সেই কোটা ভিত্তির জায়গায় আপনারা আসুন এবং মুক্তিযোদ্ধাদের সেই সম্মানটুকুর জায়গা নিশ্চিত করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা বারবার বলছেন মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান করি না। আপনি কি আজকে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করবেন? আপনি বাঙালি জাতির ধারক আপনি। মাননীয় স্পিকার, আপনি মুক্তিযোদ্ধাকে সম্মান করছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের জীবিতকালে যখন আমরা দেখছি রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে, তারা মন্ত্রী হচ্ছেন, তখন এই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা কিভাবে সম্মান প্রদান করেছেন ব্যাখ্যা দিয়ে যান। মাননীয় স্পিকার, জনগণ আজকে জানে সকল এই সমস্ত রাজাকারদেরকে কিভাবে এখন আইনের আওতায় এনে তাদেরকে শাসন ব্যবস্থার পর্যায়ে ফেলা হচ্ছে। মাননীয় স্পিকার, এটি জনগণের কাছে সম্পূর্ণ পরিষ্কার। মাননীয় স্পিকার, তারপরে তারা কেন বারবার বলছেন যে আজকে মুক্তিযোদ্ধাকে নাকি অসম্মান করা হচ্ছে? মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে প্রধানমন্ত্রী তিনি এসে যখন বলেন 1971 সালে নাকি আমরা ভূমিগত বিজয় পেয়েছি, কি হাস্যকর। মাননীয় স্পিকার, যেখানে পূর্ব পাকিস্তান আলাদা একটি ভূমি, পশ্চিম পাকিস্তান আলাদা একটি ভূমি, তারপরে নাকি আমরা একটু নতুন করে ভূমিগত বিজয় পাই। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সেই বিজয়টির নেতৃত্বে কি ছিল? সাংস্কৃতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপটগুলো নিয়ে মাননীয় স্পিকার আজকে আমরা এই সংসদে আমার বিরোধী দলের নেতা সেই বিষয়গুলো এনেছে। মাননীয় স্পিকার, আমরা দেখে গেছি অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা, সেটি আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, তারা একটি কথা বলেছেন আজকে 40 বছরের মধ্যে অর্জন করতে হবে। আমার প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় কে বা কারা বলেছিল 40 বছরের মধ্যে আমার এই বিজয়টি অর্জন করতে হবে? মাননীয় স্পিকার, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয় না আজকে। মাননীয় স্পিকার, যে 40 বছরের মধ্যে আমার এই বিজয়টি আজকে অর্জন করতে হবে। অপরদিকে মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, আমরা যে আজকে আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে আমাদের সম্মান এবং আমরা যে কতটা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি তার প্রমাণ আমরা পাই। মাননীয় স্পিকার, আজকে যখন আমার দেশের প্রধানমন্ত্রী নারী এবং শিশু মৃত্যু হ্রাসে যখন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথ অ্যাওয়ার্ডে ভূষিত হন, মাননীয় স্পিকার, তখন আমার সগর্বে মাথাটি উঁচুতে দাঁড়িয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে যখন আমার মতো একজন বাঙালি মুসা ইব্রাহিম যখন এভারেস্টের চূড়ায় বাঙালির বিজয় কেন্দ্রটি যখন স্থাপন করে, তখন মাননীয় স্পিকার আমার সগর্বে বলতে হয় বেশ সাবাস বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, আজকে আমরা যে তথ্য প্রযুক্তির দিকে লক্ষ্য করি, বাংলাদেশ কিভাবে তার কাঙ্ক্ষিত বিজয়টি আজকে অর্জিত করেছে। মাননীয় স্পিকার, আজকে আমরা যখন এই জায়গায় বসে থেকে বিশ্ববিদ্যালয়ের ফর্মটি পূরণ করতে পারছি মোবাইলের মাধ্যমে, তখন মাননীয় স্পিকার আমাদের সেই তথ্য প্রযুক্তি যে নিশ্চিত হওয়ার ব্যাপারটি সেটি পরিষ্কার হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, এই 40 বছরে আজকে যখন দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমরা যখন একে অন্যের কাঁধে কাঁধ মিলে বাঙালির সেই স্বপ্নটি লালন করে, সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে লালন করে, সেই ভাষা আন্দোলনের চেতনাটাকে লালন করে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, তখন সরকারি দল বারবার বলছেন আমাদের কাঙ্ক্ষিত বিজয়টি নাকি আজকে অর্জিত হয়।
হয়নি মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার সবশেষে একটি কথা আমি বলতে চাই, আজকে বাঙালির কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হয়েছে মাননীয় স্পিকার, এবং সেই বিজয়টি আজকে আমরা সকলের সামনে পরিষ্কার, একদম সকলের সামনে পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিশ্ব শান্তিতে বাংলাদেশ কি অসাধারণ ভূমিকা রেখেছে। কঙ্গো, দক্ষিণ সুদান, দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশ আজকে সেই ক্ষুধার্ত শিশুটির পাশে আলোক বার্তা নিয়ে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। সেই অবস্থানে থেকে দাঁড়িয়ে এরকম একটি অবস্থায় বাঙালি যখন দাঁড়িয়ে রয়েছে, সেই বাঙালি জাতিকে শুধুমাত্র কয়েকটি হাতে গোনা সংবিধান আর সরকারের কথাতে তারা কাঙ্ক্ষিত বিজয়টিকে নষ্ট করে দিতে যাচ্ছে। তাই মাননীয় স্পিকার, পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, বাঙালির কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হয়েছে, এই প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রথম পর্যায়ের অর্থাৎ আজকের এই প্রতিযোগিতার প্রথম পর্বে 6 জন বক্তাকে তাদের বক্তব্যের জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছে। ক্যামব্রিয়ান বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য। ক্যামব্রিয়ান কলেজের আদলে গড়ে উঠেছে ক্যামব্রিয়ানের স্কুল শাখা। বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ক্যামব্রিয়ান বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি আইপড দেওয়া হবে। মিরপুরে ক্যামব্রিয়ানের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু জানুয়ারি থেকে। বিস্তারিত পত্রিকায় দেখুন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য। ক্যামব্রিয়ান কলেজের আদলে গড়ে উঠেছে ক্যামব্রিয়ানের স্কুল শাখা। বাংলা ও ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকে দুদল যে তর্কে জড়িয়ে পড়েছে, যে বিতর্কে জড়িয়ে পড়েছে, তার সমাধান খোঁজার জন্য, বিচারকদের কাছে সমাধান খোঁজার জন্য বিশেষ করে আমরা দুদলের দলনেতাদের কাছ থেকে আরো কিছু কথা শুনব। এবং সেই কারণেই আমি প্রথমেই যুক্তি খণ্ডন পর্বে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ লুৎফুল আমিনকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বলে গিয়েছিল আমরা নাকি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান করতে পারছি না। মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন করেছিলাম এখনো বাঙালি জাতির কাছে তাদের জাতীয় নায়ক মুক্তিযোদ্ধারা কিনা। তিনি স্বীকার করে নিয়েছেন বাঙালি জাতির কাছে তাদের জাতীয় নায়ক অবশ্যই মুক্তিযোদ্ধারা, কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বপ্ন নাকি আমরা বাস্তবায়ন করতে পারছি না। অর্থাৎ মাননীয় স্পিকার, এখনো আমাদের বাঙালি জাতির কাছে আমাদের জাতীয় নায়ক মুক্তিযোদ্ধারা, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান দিতে পেরেছি। অপরদিকে তাদের যে স্বপ্ন বাস্তবায়নের কথা তিনি বলেছেন সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছি রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আজকে তারা 2-1টি বিচ্ছিন্ন ঘটনার কথা বলেছে। একটি বিপুল জনসংখ্যার দেশে কয়েকটি ঘটনা থাকতে পারে মাননীয় স্পিকার, কিন্তু সেই ঘটনার মাধ্যমে কখনো সেই জাতিকে পরাজিত জাতি হিসাবে আখ্যায়িত করা যায় না। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা বলছি যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু তার মাধ্যমে কখনোই আমরা বলতে পারি না বাঙালি পরাজিত জাতি, বাঙালি তার কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন করতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় মন্ত্রী তিনি বলে গিয়েছেন সৌদি আরবে নাকি যথাযথ তদন্ত না হয়ে 8 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার কিভাবে ভুলুণ্ঠিত হলো আজকে আমরা বুঝতে পারছি না। সেটি যদি সৌদি আরবের মানবাধিকার সেখানে ভুলুণ্ঠিত হয়ে থাকে, তার সাথে আপনি বাঙালি জাতির পরাজয়, তার মাধ্যমে আপনি বাঙালি জাতিকে পরাজিত জাতি হিসাবে বলতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছে ক্ষুধার অভাবে নাকি, ক্ষুধার কারণে নাকি আত্মহত্যা করেছে। মাননীয় স্পিকার, আমাদের জানা মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছে এবং বাংলাদেশের অর্থনীতি মাননীয় স্পিকার খুবই ধনাত্মক দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, সমগ্র বিশ্বে আমরা যখন অর্থনৈতিক মন্দা দেখতে পাই তখন আমরা দেখতে পাই বাঙালিদের প্রবৃদ্ধির হার বেড়ে যাচ্ছে এবং সেই অর্থনৈতিক মন্দা বাংলাদেশে সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছে প্রমিত বাংলার কথা। মাননীয় স্পিকার, আমরা প্রমিত বাংলার জন্য কিন্তু ভাষা আন্দোলন করিনি,
আমরা মাতৃভাষায় কথা বলার জন্য আন্দোলন করেছি। এখন যদি আঞ্চলিক ভাষায় কথাটা আসে, তার মাধ্যমে যে আমাদের ভাষা ভুলুণ্ঠিত হচ্ছে, এটি অত্যন্ত হাস্যকর এই সংসদে। মাননীয় স্পিকার আজকে তারা আরেকটি কথা বলেছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলেছে। প্রত্যেকটি শিশু নাকি তার জন্মের পরে বাংলা ভাষার আগে হিন্দি ভাষা শেখে মাননীয় স্পিকার বাংলাদেশের। এটি অত্যন্ত হাস্যকর মাননীয় স্পিকার। আমাদের জানা মতে বাংলাদেশের প্রত্যেকটি শিশু বাংলা ভাষা শেখার আগে হিন্দি ভাষা শেখে, এরকম কোনো তথ্য আমাদের জানা নেই মাননীয় স্পিকার। কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল দ্বারা আমরা কখনো সমগ্র বাঙালি জাতিকে চিহ্নিত করতে পারি না। সুতরাং আমরা মনে করি বাঙালি জাতি পরাজিত জাতি নয়, বাঙালি জাতি অবশ্যই বিজয়ী জাতি। সুতরাং আজকের এই প্রস্তাবটি কোনোভাবে এই সংসদে গ্রহণের যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করার জন্য। সবশেষে আমরা আহ্বান করছি ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা শাহ সাইফুল আল জাকিরিনকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্ন তুলেছিলাম যে এই যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা নায়ক বলছি, আমরাও স্বীকার করি তারা নায়ক, কিন্তু তাদের সামনে যখন রাজাকাররা মন্ত্রী হন তখন এই নায়ককে তারা কিভাবে কতটুকু সম্মান প্রদান করেন? তারা বললেন জাতি এর বিচার করবে, জাতি এর বিচার করছে। এখন দেখুন বাংলাদেশ সরকার নাম করা একজন পাবলিক প্রসিকিউটর যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সংসদ আদালতে দাঁড়িয়ে একজন নাম করা যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে বলেন অমুক ব্যক্তি অজ্ঞাত এক স্থানে অজ্ঞাত এক তারিখ ৭১ অজ্ঞাত এক তারিখে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে হত্যার জন্য দায়ী, তখনই প্রশ্ন উঠে যায় এই বিচার, এই রিট, এই আবেদন আসলে কতটা যৌক্তিক? তারা আসলে এই বিচারটা করতে পারবে কিনা, নাকি শুধুমাত্র সরকারে থেকে পরের টার্মে আবার আসার জন্য একইভাবে তারা এই বিচারটাকে ঝুলিয়ে রেখেছে? কেন মাননীয় স্পিকার 1971 সালে প্রত্যেকটা সংবাদপত্রে আমরা দেখেছি কারা মানবতা বিরোধী অপরাধ করেছিল মাননীয় স্পিকার? কেন সেই সংবাদপত্রগুলোকে প্রমাণ হিসাবে না এনে অজ্ঞাত স্থানে অজ্ঞাত ব্যক্তি হিসাবে এই বিচার প্রক্রিয়া চালু করা হলো? মাননীয় স্পিকার, আজকে মুসা ইব্রাহিম যখন এভারেস্টের মাথায় বাংলাদেশের পতাকা উড়ায়, তখন তাকে যদি ওনারা বিজয় বলেন, শুটার আসিফ যে কিনা বাংলাদেশের একজন স্বর্ণ সন্তান, তার মাথায় যখন পুলিশ লাথি মারে তখন তারা তাকে কি বলবে? এটা কি বাংলার বিজয়? এটা কি বাংলাদেশের কাঙ্ক্ষিত বিজয় কিনা? মাননীয় স্পিকার, প্রশ্ন তুলেছিলাম 5 বছর পর ইতিহাস পাল্টায় যায়। এই ইতিহাস আজকে মুক্তিযোদ্ধাকে নায়ক বলছে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি মাননীয় স্পিকার, আমার মন্ত্রী মহোদয়রা মুক্তিযুদ্ধ দেখেননি। তো 5 বছর পরে আবার ইতিহাস পাল্টানোর পরে আরেকটা জাতিকে যে তারা মুক্তিযোদ্ধা না যদি বলবে না, তার কি প্রমাণ রয়েছে? আজকে যারা মুক্তিযোদ্ধা, আজকে যারা নায়ক, পরশু তারা খলনায়ক হবে কিনা মাননীয় স্পিকার? এটা আজকে একটি বড় প্রশ্ন মাননীয় স্পিকার। এবং আমরা বারবার দেখছি এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা, নিযুক্ত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের মাননীয় স্পিকার। তো রাষ্ট্র এই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে। শুধু ভূমিগত একটা বিজয় আমাদেরকে দিয়েছে মাননীয় স্পিকার, যে বিজয়টা আমাদের মানবাধিকার থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে অর্জন করার কথা ছিল তা দেয়নি মাননীয় স্পিকার। সৌদি আরবে যারা মারা গিয়েছে তাদের অধিকার রক্ষার দায়িত্ব ছিল বাংলাদেশে, তাদের আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব ছিল বাংলাদেশ। এবং এই সামগ্রিক ব্যাপারগুলো যখন দেখছি মাননীয় স্পিকার, তখন প্রমাণ হচ্ছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা না মাননীয় স্পিকার, কয়েকটা বিচ্ছিন্ন জায়গা ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমাদের যে বিজয়টা মাননীয় স্পিকার তা এখনো অর্জিত হয়নি। তাই আজকের এই মহাসংসদে এই প্রস্তাবটা যেন গ্রহণ করা হয় সে দাবি রেখে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। 5 বছর পর পর ইতিহাস যে পাল্টে যায়, সে পাল্টে যাওয়ার উদাহরণ তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। তাদের তৃতীয় বক্তা জোরালোভাবে জানিয়েছেন আজকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আবার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। তাহলে এই দেশ স্বাধীন করেছে কার ঘোষণায়? সেই প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিরোধী দলকে। তারা বলেছেন আমরা 16 ডিসেম্বরে একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত অর্জন, আমাদের কাঙ্ক্ষিত প্রাপ্তি, সেই প্রাপ্তি কি আমরা পেয়েছি? তারা জানিয়েছে যে কিভাবে লিমন মিলনকে হত্যা করা হয়েছে, কিভাবে 6 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পুলিশের সামনে গ্রামবাসী সাভারে হত্যা করেছে। সুতরাং এত ঘটনাকে কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদের বিরোধী দল যদি উড়িয়ে দেয়, তাহলে তাদের বলার কিছুই নাই বলে তারা এই সংসদে প্রস্তাবটিকে যাতে গৃহীত হয় সেভাবে তাদের বক্তব্য তারা আলোচনার মধ্যে দিয়ে শেষ করেছে। কিন্তু অন্যদিক থেকে বিরোধী দল যখন তাদের বক্তব্য দিতে আসে, মাননীয় প্রধান বিরোধী দলের নেতা তিনি এসে বলছেন আমার এই বাঙালি জাতি স্বাধীনতাকে লালন করে, স্বাধীনতার গর্বকে লালন করে আজকে এই বাংলাদেশের জঙ্গিবাদকে তারা দমন করতে তারা সমর্থ হয়েছে। তারা বলছেন ঈদ, পূজা সবকিছু আমরা সকলে একসাথে পালন করছি, আমরা কোনোভাবেই কোনো বিচ্ছিন্নতা এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্বাধীন দেশের পতাকাকে আমরা এভারেস্টের সেই চূড়ায় আমরা তুলে দিতে পারছি। তারা বলেছেন সাবাস বাঙালি, সাবাস বাংলাদেশ, তুমি এগিয়ে চলো। আমি জানি না আমার সামনে যিনি উপস্থিত রয়েছেন তার ব্যাখ্যা কিভাবে। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, আমি নির্বাসনে বলবো না, যিনি নিজকে লুকিয়ে রাখেন, যিনি নিজকে সামনে আসতে দেন না। জানি না কোন দুঃখ গাথা তার মধ্যে আছে। বীর মুক্তিযোদ্ধা, সুন্দরবন অঞ্চলের 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ আমাদের সাথে আছেন। আমরা শুনবো এবারে আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদের কাছ থেকে আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, কথাটা এখন মনে প্রাণেই বিশ্বাস করি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে।
71-এ সুন্দরবনে ছিলাম, এখন বোধহয় ভালোই আছি সুন্দরবনে। কারণ শহরের যে পরিবেশ, যে অবস্থান, যে দূষণ, 7 কোটির জায়গায় 16 কোটি মানুষ, জাতির উপর যে বিরাট সমস্যা, যত নেতা, যত দল, যত কথা বলুক, এর কোনো সমাধানের দিক নির্দেশনা কারো কাছে আছে বলে আমি বিশ্বাস করি না। যাই হোক, মাননীয় স্পিকার, ফিরে আসি আজকের প্রসঙ্গে। মিডিয়ার মাধ্যমে আমাদের একটা ধারণা আছে যে আজকের তরুণ সমাজ লেখাপড়ায়, দেশাত্মবোধে খুব একটা গা মাখে না। কিন্তু আজকে 2টি সেশনে বিতার্কিকদের বক্তব্য শোনার পরে আমার ধারণা পাল্টে গেল যে তারা লেখাপড়াও করে এবং দেশের প্রতিও তাদের অনুভূতি প্রচণ্ড। তরুণ সমাজ মুক্তিযোদ্ধাকে সম্মান দেয় এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটা তারা জানতে চায়। কি হয়েছিল, কেন এই জাতি বিদ্রোহ করেছিল, কেন এই জাতির একটি অংশ মুক্তিযোদ্ধা হিসাবে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, এটা তারা জানতে আগ্রহী এবং তারা সেটা সম্মানের সাথেই জানতে চায়। সম্মান জাতীয় দিয়েছে। আমরা দেখেছি যে 676 জনকে খেতাব দেওয়া হয়েছে, রাষ্ট্রের বীরত্বের উপাধি দেওয়া হয়েছে। এখানে আমার নিজস্ব দ্বিমত আছে যে খেতাব পাওয়ার কিংবা রাষ্ট্রীয় পদমর্যাদা উপাধি পাওয়ার অধিকারী 600 জায়গায় 6000 হলে কোনো আপত্তি ছিল না। বিরোধী দলের কাছে শুনেছি যে তারা বলেছেন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে। কথাগুলো মিথ্যা নয়, কিন্তু এটা অনেক বাড়িয়ে দেওয়া উচিত। সবচেয়ে বড় বিতর্ক এসছে আজকে মুক্তিযুদ্ধের ঘোষক নিয়ে। এটা একটা জাতীয় গোলক ধাঁধায় পরিণত হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট কি বলে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমি যেটা আমার বিশ্লেষণে পাই সেটা হচ্ছে এভরি রিভলিউশন নিডস আ ডাইরেকশন অফ ফিলোসফি। এই ফিলোসফিক্যাল ডাইরেকশনটা বিদ্রোহের এবং মুক্তিযুদ্ধের এটা এসেছিল বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতার মধ্য দিয়ে। আমি তখন একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পাকিস্তানের লাহোর ক্যান্টনমেন্টে চাকরি করতাম। মুজিব ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স 8ই মার্চ সকালবেলা আমরা পত্রিকা দেখতে পেলাম। কিন্তু আমরা কিন্তু বেশ ঘাবড়ে গেছি, কারণ পাকিস্তানিরা, পাঞ্জাবিরা বিশেষ করে আমাদের দেখলে যেন ওদের গা জ্বালা করছে, ये বাঙালি গদ্দার হ্যায়। ওরা প্রচণ্ড আক্রোশ আমাদের দিকে। আমরা হেঁটে গেলাম, থুতু ফেললো, প্র্যাকটিক্যালি নো জোক। আপনি আরও বাঙালি অবস্থায় জিজ্ঞেস করে দেখতে পারেন। জাপান থেকে ইউরোপ পর্যন্ত বেশ কিছু পত্রিকা আমি পড়েছি, তার মধ্যে আছে যে মুজিব টেক্স ওভার কন্ট্রোল অফ ইস্ট পাকিস্তান, 8 তারিখের পত্রিকাগুলো। সেসব দিক থেকে বঙ্গবন্ধুর ভাষণের শেষ যে অংশ, এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এটাকে যথার্থ মূল্যায়ন করতে হবে। একইভাবে মূল্যায়ন করতে হবে জিয়াউর রহমানের যে ভাষণটি আছে, বঙ্গবন্ধুর পক্ষে যেটি প্রচার করা হয়েছে, সেটারও মূল্যায়ন করতে হবে। এই 2 মূল্যায়নের কোনটা কতটুকু সেটা আমাদের নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হবে। বঙ্গবন্ধু ঘোষণা ছিল জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ হি ওয়াজ দি অথরিটি অফ বেঙ্গলি নেশন। অন্য কেউ বাঙালি জাতিকে প্রতিনিধিত্ব করার কোনো সামর্থ্য ছিল না, হোক তিনি মেজর, হোক তিনি কর্নেল, হোক তিনি জেনারেল। কাজে বাঙালি জাতির রিপ্রেজেন্টেশন কিংবা প্রতিনিধিত্ব অনলি বঙ্গবন্ধু কুড ডু দ্যাট টাইম। আরেকটা মূল্যায়ন হচ্ছে জিয়াউর রহমানের ঘোষণাটার মূল্যায়ন। কারণ জিয়াউর রহমানের ঘোষণায় বাঙালি জাতির অনেক মানুষ জানতে পেরেছে যে বাঙালি সৈনিকরা আমাদের সাথে আছে। আর জিয়াউর রহমান ঘোষণা করেছে 27 তারিখ, অথচ 19শে মার্চ 1971 বিদ্রোহ, বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুরে বিদ্রোহ করেছিল। যে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষিতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের ঘোষণাটার অবশ্যই একটা মূল্যায়ন দাবি রাখে যে তার ঘোষণার মধ্য দিয়ে বাঙালি সমাজ, বাঙালি জাতি বুঝতে পেরেছিল বাঙালি সৈনিকরা আমাদের পক্ষে আছে। মূল প্রতিপাদ্য যেটা, বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনও অর্জিত হয়নি, আমি তার বিশ্বাসী। মুক্তিযুদ্ধের একটা ফেজ আছে, রিভলিউশন হ্যাজ আ ফেজ ওয়ার্ক। মুক্তির পরে ফেজ ওয়ার্কে নতুন আন্দোলন আপনাকে আগাতে হবে। এজন্য কাজটি কিন্তু আমাদের নয়, কাজটি আপনাদের। আমাদের কাছ থেকে কিছু শিখে নেবেন, শুনে নেবেন, ইতিহাস থেকে কিছু জেনে নেবেন, বাট দি নেক্সট ফেজ ওয়ার্ক উইল বি অ্যাবসলিউটলি ইয়োর জব। তা আপনারা সেখানে নিজেদেরকে নিয়োজিত রাখবেন, মুক্তিযুদ্ধের পতাকা আপনারা সমুন্নত রাখবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদকে, যাকে মেজর জিয়া নামেই সবাই চিনে। আমরা তার কাছ থেকে অনেক খোলামেলা কথা শুনলাম এবং তিনি এই দায়িত্ব এই তরুণ প্রজন্মের উপরেই ছেড়ে দিয়েছেন।
যদি বাঙালির কাঙ্ক্ষিত বিজয় অর্জিত না হয়, সে অর্জিত বিজয়ের জন্য এই তরুণরাই হয়তো কাজ করবে, আমরা সেটাই প্রত্যাশা করি। মক পার্লামেন্টের আজকের বিষয় ছিল বাঙালির কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয়নি। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। যারা আজকের এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। যারা আজকের এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা আজকের এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ে আজকের বিএসবি ক্যামব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে, এই ছায়া সংসদে, এই প্রতিযোগিতায় এই প্রস্তাবটি গৃহীত হয়নি। এবং সেই কারণে আমরা বলছি আজকের এই সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। অর্থাৎ প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বিজয় লাভ করেছে। আজকের অংশগ্রহণকারী সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে এই ছায়া সংসদ এখানেই শেষ করছি। চলো নতুন করে গড়ি সোনার দেশ, বিজয়ের রঙিয়া কি সম্প্রীতি বাংলাদেশ, বিজয়ের রঙিয়া কি সম্প্রীতি বাংলাদেশ।